আমি আসিয়ার সঠিক বিচার চাই। আসিয়া যেরকম ফাঁসি দিয়ে মারছে এরকম ফাঁসি দিয়ে যেন উগারও মারা হয়। আইনের যে শাস্তি তাদের দেওয়া উচিত, তো সেই শাস্তিটা তারা পাক। জেলে যাওয়ার সময় যাওয়ার পরে ফেস টু ফেস জিজ্ঞেস করছিলেন কেন এই কাজটা তুমি করলে, কেন আমাদের লজ্জিত করলে? 16 দিনে একজনও তার সাথে আমি কথাও বলতে পারিনি, তার সাথে দেখাও হয়নি। সে আজকে শূন্য করেছে তার বেলেট দিয়ে কাটিয়ে তার কি করেছে সেটা বলার মতো আর কায়দা নেই। কষ্ট দিতে না, আমি নিজে ইচ্ছা দেখতে চাই ফার্স্ট ডে বলা এইটুকু আপনাদের কাছে বিচার তাইলে ওরা আপার বাড়ি বেড়াতে গেলি ওরা আপারে ধরে মারিছিল বলে তখন আর কি ও কইছিল আমি তো কইয়া দেবো আমার মার কাছে, তখনই সেই রাত্রি এরকম ঘটনা ঘটেছে। কি আনছেন আন্টি? এদের দেশে কি মানুষে বেড়ায় না, দোষ যে করবে তার সাজা সে খাটবে, আর যে দোষ করবে না সে তো সাজা খাটবে না। আমি কার দুয়ারে থাকবো, কিনা আমার খাতে দেবে, কিনা কি করবে। খাতে দিতে যাইও ভয় বাঁচলে আমার দুটি কেউ কাজ হয়তো মানে খাতে দিতে। ছোট মানুষ, তার সাথে যেটা করা হয়েছে খুবই জঘন্যতম কাজ, খারাপ কাজ, তার জন্য আমারও খারাপ লাগতেছে। তো যে করেছে এই কাজটা তার জন্য শাস্তি হওয়া উচিত। বাবা উঠা বসা যায়, উঠাটাই কিন্তু আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড়। এবার মিডিয়ার সামনে নিজের বাবার সকল অপকর্ম ফাঁস করলো হিটু শেখের মেয়ে। এর আগেও কতজনকে ধর্ষণ করেছে হিটু শেখ তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলো। এদিকে হিটু শেখের ফাঁসি চেয়ে একই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন তার আপন মা। যে কোনো সময় হিটু শেখ সহ 4 জনের ফাঁসির রায় দিতে যাচ্ছে আদালত। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক নতুন মোড় নেওয়ার ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। দেখতেছে দাদির কি করুণ অবস্থা, ঘর বাড়ি পুরাই দিছে, তার নিজের জায়গা, তার নামের জায়গা, তবুও সে তার বাড়িতে থাকতে পারতেছে না। গাছতলায় হেনে ওনে থেকে তার দিন রাত কাটাচ্ছে। আপনার ভাই বোন কয়জন? 3 জন। ভাই কয়জন, বোন কয়জন? ভাই 2টা আর আমি একাই। আপনার বিয়ে কত বছর আগে হয়? 7.5 বছর চলতেছে। 7.5 বছর। আপনার ছেলে মেয়ে আছে? একটা ছেলে। আচ্ছা, যেদিন এই ঘটনাটা শুনেন আপনারা তো হয়তো মিডিয়া তো এসেছে, পাশাপাশি খবর পেয়েছেন, কেমন মানে নিজের কাছে একজন মেয়ে হিসাবে কেমন অনুভূতি হয় আপনার? আপনিও তো একজন মেয়ে। আমি আসলে বুঝতে পারিনি যে এরকম কিছু হয়েছে। আমি শুধু জাস্ট শুনেছি তোমাদের বাড়িতে ঝামেলা হয়েছে, তুমি আসো। এটা কে বলছে? বাড়ির পাশে একজন ফোন দিছিল। আচ্ছা, তো শোনার পর এসে দেখলাম সবাই বলতেছে ধর্ষণ হয়েছে। তারপরে বাবারে নিয়ে গেছে ধরে, এইটুকু। আপনি তখন শ্বশুর বাড়িতে ছিলেন? জি, আসছিলাম 3:30টার দিকে। আচ্ছা, আপনি তো এখানে শ্বশুর বাড়ি থাকলেও মাঝে মাঝে বেড়াতে আসতেন এই বাড়িতে? জি। এই কখনো এরকম কিছু দেখেছেন যে হামিদা যে আপনার হচ্ছে সম্পর্কে কি হয়, ভাইয়ের বোন নাকি? জি জি, হ্যাঁ, ভাইয়ের বউ। ওনার সাথে এরকম কোনো এগুলো আগে কোনো কথা হয়েছে বা আপনার মুখে বিচার দিয়েছে, যেটা বিভিন্ন ইন্টারভিউতে বলতেছে, তখন কি আগে এরকম কোনো এটা নিয়ে সালিশ বা কিছু হয়েছিল? না না, হামিদার সঙ্গে আমার ভালো সম্পর্ক। হামিদাও মানে আমি আমার বড় হিসেবে সম্মান করতো। সে এরকম একটা কিছু হয়েছে সে আমারে বলিনি, এবং আমি এইসব বিষয়ে কিছু জানি না, মার কাছে বলিছে কিনা। তাছাড়াও এইসব বিষয়ে যদি সালিশ বিচার হইতো তবে তাহলে তো আমি জানতাম, অবশ্যই আসতাম, দেখতাম কি হয়েছে না হয়েছে। মানে এরকম কিছু আপনি শুনেননি? না না, সবকিছু আমি শুনিনি। আচ্ছা, এখন তো আপনার বাবা এবং ভাই সবাই জেলে, এখন আপনার জন্য জীবনটা তো অনেক ডিফিকাল্ট। আগের থেকে এখন রাস্তাঘাটে যখন বের হন তখন কি আপনাকে মানুষজন মানে দর্শকের মেয়ে এরকম কিছু বলে, বা আপনার কিরকম একটা পরিবেশে আপনি আছেন? এরকম কিছু বলে না, মানে মানুষ তো আমার চিনতেছে না। হ্যাঁ, তবুও আমার ভয় লাগে যদি কেউ আমার দেখে খারাপ কথা বলে। আমার তো রাস্তাঘাটে বেরোতে ভয় লাগে। মানে কেউ পাশ থেকে যাওয়ার সময় যদি বলে দর্শকের মেয়ে বা এরকম কিছু, যদি এরকম ফেস করেছেন এর ভিতরে কখনো? বাড়ির পাশে আশেপাশে লোকজন তো কিছু একটা বলে, কমেন্টেই তো মানুষ। আমি আসলে কিছু জানি না, তবুও আমার যেসব খারাপ খারাপ কথা লিখতেছে। আচ্ছা, আপনার ভাই, আপনার বাবা এখন পুলিশ হেফাজতে আছে এবং আইন মেনেই ওদের বিচার চলছে। এখন আপনার দাদির কি হবে? উনি তো ধরতে গেলে ভিটাহারা এবং রাস্তাঘাটে ঘুরছেন, এবং এটা আমার কথা না, বিভিন্ন মিডিয়াতে এসেছে। আপনিও এক জায়গায় একজনের বউ, আপনি চাইলে কিন্তু ওনাকে রাখতে পারবেন না। ওনার জন্য কি করণীয় বা কি করা যায়, বা দেশবাসীর নিকট কি চাওয়ার আছে দাদির জন্য? দাদির জন্য দেশবাসীর কাছে চাওয়ার আছে তার জায়গায় তার জন্য ঘর করে দেয় সবাই। সরকারের কাছে অনুরোধ থাকলো, কারণ সে
যদি জানতো তাহলে তার ছেলের এই কাজটা হয়তো বা করতে দিত না। মা চায় না তার ছেলে এরকম কোনো কাজ করুক। এবং এটা তো আপনিও মেয়ে হিসেবে আমিও অনেক লজ্জা। জানলেও এই কাজ করতে দিতাম না। আসলে আমিও তো জানি না এরকম কিছু হয়েছে, তো আমার শুধু শুধু কেউ এর ভিতর জড়ানোর দরকার নেই। আর আমি একটা নির্দোষ। আমার না, আপনাকে জড়ানোর এখানে কিছু নেই, কারণ আপনি এগুলোতে ছিলেন না আর আপনি জানেনও না কিছু। এখন হয়তো বলতেছেন দাদির জন্য হয়তো 2-4টা কথা জি, বলতেছেন, জি। এবং হাজার হলেও তো নিজেদের ভিটা, জি অর্থাৎ ভিটা তো আর কোনো ইয়ে করেনি, ভিটাটা তো আপনাদেরই নাকি। জি এখন উনি খাওয়া দাওয়া কোথায় করে জানেন? খোঁজ খবর রাখেন দাদি কোথায় খায়, কোথায় ইয়া করে? বিভিন্ন চ্যানেলে দেখি ওনার খাওয়ার কষ্ট, পানি খেয়ে জীবন ধারণ করতেছে বা জি ভিক্ষুকের মতো মানুষের ধারে ধারে ঘুরতেছে, এটা নিয়ে কি বলবেন? এইটা নিয়ে কি বলবো, খাবার জিনিসপাতি তো ঘরেই ছিল, সেসব পুড়িয়ে দিয়েছে। তো জনগণ ঘরে সাথে সাথে তার খাবারের ব্যবস্থাও করে দিক। এক সময় তো আপনার যারা একটা আর্থিক অবস্থা যথেষ্ট ভালো ছিল, আপনার বাবা বা ভাইরা ওরা রাজমিস্ত্রির কাজ করতো মোটামুটি। জি এখন দেখুন এই আপনার বাবার একটা ভুলকে কেন্দ্র করে, ভুল বলবো কি, এটার মতো জঘন্যতম অপরাধ আর কিছু হতে পারে না, ঠিক আছে, ঘৃণিত কাজ। এটাকে কেন্দ্র করে আজকে আপনার দাদির করুণ দশা, জি মানে ছেলের জন্য মায়ের, এবং পাশাপাশি আপনারও অনেক মানে মানসিক ভাবে, এবং শ্বশুর বাড়িতে আপনি একটু ছোট হয়েছেন না, আপনার শ্বশুর শাশুড়ি কিছু না বললো, আশেপাশের লোকজন তো অবশ্য তা আপনাকে তো বলেই। কিরকম ফেস করছেন ওখানে, আপনাকে কিভাবে ওরা বলে, বা শ্বশুর বাড়ির লোকজন বলতে আপনার আপন শ্বশুর শাশুড়ির কথা বলছেন, আশেপাশে যে চাচিরা আছে বা ওরা কি ধরনের আপনাকে এই ঘটনার পরে কিরকম ব্যবহার করে আপনার সাথে? যেরকম কোনো ব্যবহার- ফুটা দেয়, মানে যেরকম জাল জাল? না, আমি কারোর সঙ্গে তো ঝগড়া টগড়া করি না, কেউ কিছু বলিনি, আর কারোর সঙ্গে আমি কথাও বলি না। ঝগড়া না করলে তো এখন মানুষ দুর্বল পারে, তো ফুটা দেয় জি তা তো দেবেই। মানুষ অনেক তো সময়। বলতে চাই যে দর্শকের মেয়ে কিংবা অমুকের মেয়ে এরকম। বা গলা উঁচু করে কথা বলবি না, জি তোর বাবা তো দর্শক এরকম বলে না। জি এরকম তো বলাটাই স্বাভাবিক। এখন এইটা আসলে আপনি একজন মেয়ে হিসাবে, আসিয়া তো অনেক ছোট একটা মেয়ে, আপনার থেকে অনেক ছোট। জি যদি এরকম একটা ঘটনা আপনার মেয়ের পেটের মেয়ের সাথে হতো, আপনার সন্তান আছে, আপনার ছেলে আছে, আপনি কি অনুভব করতেন বা আপনার কি রিয়াকশন হতো? হিটু শেখের মেয়ে হিসাবে না, একজন সাধারণ মেয়ে হিসাবে আপনার মেয়ের সাথে যদি হতো? যদি করতো তা আমারও তো এরকম মনে হতো যে আইনের যে শাস্তি তাদের দেওয়া উচিত, তো সেই শাস্তিটা তারা পাক। মানে আপনার কথা হচ্ছে আইনের শাস্তি হোক, কিন্তু ভিটা বাড়ির সাথে তো এটার কোনো না, ভিটা বাড়ি তো পাপ করেনি, যে অন্যায় করেছে তার তো শাস্তি হচ্ছে এবং হবে। জমিতে তো আর এই সমস্ত করিনি যে সেই জমিগুলো নিয়ে মানুষ মাদ্রাসা করবে, মসজিদ করবে, আর আমি এসে থাকবো কোথায়? এরকম বলছে না মসজিদ করবে। হ্যাঁ জি জি আমি শ্বশুর বাড়ি থাকি, আমার তো মনে চাবে যে বাপের বাড়ি যে একদিন দেখে আসি, থেকে আসি। বাবা মা না থাকলেও তো মানুষের মন চায় আসতে, চায় না? তো আমি সেটাই তো। এসে থাকবো কোথায়? এই যে এখন আমি আসছি আমার নিজের বাপের বাড়ি, নিজের দাদির জায়গা, তাই আমি যেতে পারতেছি না। অন্য বাড়িতে আমি কিন্তু অন্য ভিউয়ার্স বাড়িতে ওনার দাঁড়াই দেখতেছি, ইন্টারভিউ নিচ্ছে আরেকটা বাড়িতে ভিউয়ার্স, কিন্তু ওই বাড়িতে যাচ্ছি মানে যেতেও পারছি না, অথচ ওনার ভিটা আরেকটা বাড়িতে গোপনে ওনার ইন্টারভিউ নিচ্ছি। একটা কথা বলবো আমি আপনার সাথে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে হয়তো আইনের যদি সঠিক বিচার হয় বা যথাযথ বিচার হলে আপনার বাবা যদি দোষী প্রমাণিত হয়, আপনার বাবা ভাই ওদের ফাঁসি দরন হয়ে গেল। কিন্তু এই যদি ভিটাটা যদি এইভাবে চলে যায়, তখন আপনার দাদি কোথায় যাবে? ছেলে তো তার দোষে গেল, ঠিক আছে, জি এটার জন্য ভিটাটা আপনার দরকার নাকি? জি সরকারের নিকট বা দেশবাসীর নিকট কি বলবেন এই ভিটা নিয়ে? সবার কাছে অনুরোধ থাকলো যেন এই জমি নেওয়ার কথা কেউ না বলে, আরো আমার দাদি বৃদ্ধা মহিলা সবাই মিলে তারে সাহায্য করার চেষ্টা করুক। আপনার দাদির কি এমনি কোনো অসুখ বা শারীরিক কোনো সমস্যা আছে বলতে পারেন? আপনার তো নাতনি বলতে পারবেন, আমরা তো আর জানি না, তার বাড়ি থেকে তো মনে হয় না কিছু, কিন্তু তারপরেও কয়েকদিন আগে থেকে প্রেশারের ওষুধ খাই প্রতিদিন। মানে বলিছে আমার কাছে যে 100 টাকার ওষুধ লাগে। এখন তো মনে করেন বাবা নেই যে সে ওষুধ কিনে দিবে, তার তো খাওয়ারই মানে ইয়ে নেই, তো ওষুধ খাবে কোত্থেকে? পয়সা নেই। একজন মেয়ে হিসাবে এটা তো আপনার জন্য অনেক লজ্জার না বলুন? জি এরকম একটা পরিস্থিতির শিকার হওয়ার জন্য বাবার সাথে কি জেলে যাওয়ার সময়, যাওয়ার পরে ফেস টু ফেস হয়েছেন, জিজ্ঞেস করছিলেন কেন এই কাজটা তুমি করলে, কেন আমাদের তার সাথে লজ্জিত আমার করলে? 16 দিনে একজনও তার সাথে আমি কথাও বলতে পারিনি, তার সাথে দেখাও হয়নি। কারণ আপনি তো একটা মেয়ে, আর আপনার বাবার কিন্তু মেয়ে আছে, মেয়ে থাকার পরে মানুষ আরো কি হয়, সতর্ক হয় বা তার ভিতরে একটা লজ্জাবোধ আসে। আপনি আমাকে অন্যভাবে জিনিসটা নিন না, আমি আপনাকে তাহলে সে তো সেই বুঝটা তার থাকা উচিত। আজকে তার জন্য আপনারা জায়গায় জায়গা অপমানিত হচ্ছেন না বলেন? জি আপনার দাদির অবস্থা খুবই খারাপ, আর আপনাদের এই ঘটনা পুরো বিশ্বে বাংলাদেশে না শুধু। তো এটার জন্য বাবাদের কি বলবেন, যারা কন্যা সন্তানের বাবা বা যাদের কন্যা সন্তান নেই? এই যে ঘটনাগুলো আমাদের আশেপাশে হঠাৎ করে দেশে কিন্তু এই ধর্ষণ বেড়ে গেছে, আপনি কি বলেন বাড়ে নাই? আপনি নিউজ দেখেন, দেখি আগের থেকে বাড়ে নাই অনেক বাংলাদেশের ধর্ষণ? জি। এটা নিয়ে কি বলবেন? এটা কিভাবে কমানো যাবে? আপনি একজন মা হিসেবে, আপনি তো মা বা মেয়ে, কি করা উচিত, কি করলে এটা কমবে আপনার মনে হয়? এখন যারা এইসব কাজগুলো করে তাদের যদি সঠিক নিয়মে শাস্তি দেওয়া হয় তাহলে তো আর এইসব কাজ করার সুযোগ পায় না। এবং ইসলামিক যে ভাবে চলা, আইন মেনে চলা, জি
এটা হলে তো আর এই ধরনের কাজ জীবনও হয় না। আচ্ছা, এই যে ভিটা এখন নিয়ে যাবে বলছে, এই ভিটা তো আপনার শৈশব কৈশোর কেটেছে, অনেক স্মৃতি আছে না? জি। এখন যখন শুনেন যে ভিটা নিয়ে যাবে বা এখানে মাদ্রাসা হবে, মসজিদ হবে, তখন মনের ভিতরে একটা কষ্ট আসে না? আজকে আমি এখানে এই হয়তো আম গাছে আপনি আম পারতেন, যে আম গাছগুলো এখন কেটে ফেলছে। এটা তো মানে বাবার ভিটার যে একটা স্মৃতি, একটা মেয়ের জন্য অনেক কিছু। মানে কেমন অনুভব হয় যখন মনে আসে যে এটা চলে যাবে? সেইটা যদি ভাইয়া বলে বুঝানো যেত তাহলে তো বলেই বুঝাতাম। আর দুয়ারে থাকবো, কিনা আমার খাতে দেবে, কিনা কি করবে, খাতে দিতে যাইও ভয় বাঁচবে। আবার যদি কেউ কাজ হয়তো মানে খাতে দিচ্ছিস কে না জায়গা দিচ্ছিস কে, সেই জন্য কেউ দিতে চাইও দিচ্ছে না। না কাল রাত্রে আপনার একজনের বাধ্য যে কাজে, সকালে একজন এখন চাকরি বানাই, রাত্রি বানাইছিল সে বাসি, তাই একজন এখন দেশে এই যে আকাশ ছাত্রী না তাই গাইছিলাম সকালেতে, এই যে পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি, তা কেউ গাতে দিই নেই। মানে আপনি কেন এত পালিয়ে বেড়াবেন? আপনি আপনার এখানে তো আপনারও তো জমি আছে। পালাচ্ছি না আমি, যেহেতু মনে করি রোজার মাসে দুটো টাকা পয়সা আনতে হবে, আমার তো লাগবে, সময় লাগে না, তাই আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম। মহিলারা আসতেছে কাছে আমার বাড়ি পাশে আসে না, তোর খাওয়া দিবানে, একজন কাছে আমার বাড়ি পাশে আসে না, তোর খাওয়া দিবানে, আমাকে বাড়ি পাশে আসে না, এরকম কয়ে যাচ্ছে। তাও আমি যাচ্ছি না, যে বাড়ি থেকে আমি কোনে যাবো, আর বাড়িতে যদি কথার কথা করছি, তোমরা যদি আসো, আমারও তো পাচ্ছ না। আসেন, আপনি কোথায় থাকতেন? আপনার ঘরটা তো পুরো ভেঙে দেওয়া হয়েছে। আপনি আসলে খুবই দুঃখজনক, আপনার জন্য খুবই দুঃখ হয়, কষ্ট হয় আমাদের। সেজন্যই ছুটে আসা যে হিটু শেখের মা একজন নিষ্পাপ নিরপরাধ মানুষ, তিনি কেন এটার মানে ভুক্তভোগী হবেন? কত কষ্টের ঘর বাড়ি আমার, আর যাই ঘর বাড়ি আজকে আমার হয়ে গেল, আর কি করে ফেললাম। আমি তো সাজা দিয়ে আসবানি, আমি বাচ্চাকে দিয়ে বাপিটা আমি ধরে দিয়ে দিছি, যে অপরাধ করেছে তারে বাছাই করে তারে সাজা দিই। আমি সেই সাজাটুকু আমি চাই, তাছাড়া আমি আর কিচ্ছু চাই না। আর আমার যে দুটো পোতা ছেলে, তারা আমার বুকে আসলে আমার সন্তান আমি ছাড়িয়ে দিতে। আপনি কোথায় থাকতেন? আমি জানি কোথায় থাকবো। না, আপনার ঘর কোনটা ছিল এখানে? এই যে এখানে। এটা কি মাটির ঘর ছিল মাটির ঘর, এই যে নাকি পাশে দেয়াল ছিল? ওই যে পাশে দেয়াল ছিল, আর এই জায়গা টিনের বেড়া ছিল। টিনের বেড়া ছিল? হ্যাঁ, আর এই জায়গা পাটখড়ির বেড়া ছিল, এই যে পর্যন্ত পাটখড়ির বেড়া। পাটখড়ি? জি। ও আচ্ছা। এই পর্যন্ত পাটখড়ির বেড়া, আর ওই জায়গা চৌকি ছিল, ওই যে ওইটুক দিয়ে বাউন্ডারি ছিল, এতখানি উঁচু করা বাউন্ডারি ছিল, আর টিন কেটে তাই আবার উপরে টুক দিয়ে দিছিল। ও, ফ্যান দিছিল, কারেন্ট দিছিল, সবই আমার ঘরে ছিল। ওই ঘরেও কারেন্ট ছিল, ফ্যান ছিল, এই রুমে ফ্যান ছিল, ওই রুমে ফ্যান ছিল, এখন কিচ্ছু নাই। একটু যদি বলতেন, এই যে হিটু শেখ, জি। আপনার ছেলে মেয়ে কতজন? আমার ছেলে 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে? জি। তা সে আমার হিটুর বড়টা মারা যায়, তার ব্লাড ক্যান্সার হয়েছিল, সে গাড়ি চালাইতো, ট্রাক চালাইতো, খুলনা যাইতো, ঢাকায় যাইতো, ওই আরিসারের ঘাটে যাইতো, কত ইলিশ মাছ নিয়ে আসতো, ব্যবসা লোকের সাথে করতো। তাই সে তার হঠাৎ তার ব্লাড ক্যান্সার হইলো। আচ্ছা। ব্লাড ক্যান্সার হয়েছে, বেশি দিন লাস্টে করলো না, সে কিছুদিনের মধ্যে সে মারা গেল। তাই? জি। সে মারা গেছে প্রায় 12 বছর হয়ে গেল। আপনার বড় ছেলে? এই যে হিটুর বড়টা, মাঝির। হিটু কি মেজো? ছোট। সবার ছোট? সবাই ছোট, 3 ভাই বোনের ছোট। আপনার মানে স্বামীর বাড়ি কি এটাই ছিল? না, স্বামীর বাড়ি ওই পাশে ছিল, হন্তে বিক্রি করে অনেক ছিল, 1.5 শতক জমি পাইছিলাম, শরীর সারা রয়েছে। আচ্ছা। মানে ওইটুকুর মধ্যে তো আমার একটু ঘর ওঠে না, তাই তো আমি হন্তে বিক্রি করে আমি এই জায়গা কিনেছিলাম, জায়গা কিনে তাই বাড়ি করেছি। আচ্ছা। তো একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এইটা এখানে ঘুমাচ্ছেন? একটু কথা বলা যাবে? কি কথা বলবো বাবা? একটু উঠা বসা যায়? বসা থেকে মশাই খাচ্ছে, কোনে যাবো, কোনে থাকবো? এখানে কি সবসময় ঘুমান? সবসময় এখানে ঘুমাই। কারো বাসায় কি জায়গা নেই আপনার? না, কেউ থাকতে দেয় না, কেউ জায়গা দেয় না, কেউ থাকতে দেয় না। এই জন্য আমার হাত ভাঙা, এই দেখ। মশার মধ্যে কিভাবে ঘুমান? একটু মশার কি করবো, মশাই কামড়ালে আর কিছু করার কিছু নেই বাবা, আর কিছু করার কায়দা নেই বাবা। আমি কোথায় থাকবো, কোথায় কি করবো? দেখতে আমি কি জায়গায় থাকতাম, আর এখন আমি কোনে থাকি? এখন
থাকার মতন তো কোনো জায়গা বাসা নেই, আমার যদি একটু থাকার মতন একটা পথ করে দিত তাহলেও আমি একটু থাকতেই পারতাম। এই এলাকার কাউকে বলেন না যারা বিত্তশালী টাকা পয়সা আছে তাদেরকে একটু বলতেন, তাহলে জানাইছেন যে এটা তার আপনি অন্যায় করেন নাই, অন্যায় হয়তো আপনার ছেলে করতে। যে মশাই কামড়াচ্ছে আপনি ওই যে আজকে করছেন দুনিয়ার মশাই এখানে। মশাই খালি কি করবো, আমার এখন ছেলে অন্যায় করেছে বলে তাই তুই আমি এই যে মশারি কামড় খাই আর এই যে রাস্তায় রাস্তায় পাগলের মতন ঘুরিয়ে বেড়াই। ছেলেরা আগে বুঝাইতে পারেন নাই? আমি তো জানি না কিছুই, কিছুই জানেন না আমি কিছুই জানি না। এই বাড়িতে আছেন, এই বাড়ি এটা এটা কাদের বাড়ি? এটা অন্য লোকের বাড়ি, এর বাড়ি এখানে থাকে না, সে লোক সে থাকে হইলো খুলনায় তার বাড়ি। খুলনায়? জি, সে এখানে ঘর তুলে থুয়ে চলে গেছে ভাড়া দেবে বলে। মশাই কামড়াচ্ছে? মশাই? হ্যাঁ মশাই কামড়াচ্ছে। কি খাইছেন রাতে? রাত্রে খাইনি, এখন এখনো ভাত খান নাই? না খাই ঘুমিয়েছেন? হ্যাঁ। বাড়ি কিছু খাবেন না? না। কি করবেন আসলে সত্য বলছেন না? সত্য কথা, মিথ্যে কথা না। কোথায় খাবেন রাত্রে আর কোথায় খাবো, এক জায়গাতে একটু বিকালে খাইয়া আইছিলাম আর এখন আর খাবো না, এখন কোনো জায়গায় খাবেন না, এখন এনে এইরকমই করে থাকবো। এই রাতের বেলা আপনি এখানে ফিরে আসছেন? কি করবো বাবা, আমার জায়গা নেই, বাসা নেই, ঘর নাই, দুয়ার নাই, সব কিছু লুটপাট করে আগুন মাগুন ধরাই দিয়ে নিয়ে চলে গেছে। এদিকে তাকান, এদিকে আমাদের দিকে তাকান। তাহলে এখন কি চান দেশবাসীর কাছে, কি বলবেন আপনি? দেশবাসীর কাছে এখন চাই যে আমার একটু বাসাটা ঠিক করে দেওয়ার দরকার। বাসাটা ঠিক করে দিলি পরে আমি একটু থাকতেই পারতাম, খাতে পারতাম। আমার তো আর কেউ নাই, আমি কোথায় যাব? কেউ নাই? না, যা ছিল তো হবে তো আইনের হাতে, আইনি কবে কি করবে তা আমি বলতে পারতেছি না। এদিকে ঈদে অপ্রত্যাশিত কিছু ঘটবে না আশা স্বরাষ্ট্র সচিবের। আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্ক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণিত। তিনি বলেছেন, আশা করছি এবারের ঈদে অপ্রত্যাশিত কিছু ঘটবে না। বৃহস্পতিবার সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে ক্রয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। সিনিয়র সচিব বলেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা সব কাজের জন্য সতর্ক থাকবে। ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে গ্রামে যাবে, তাদের যাত্রাটা আনন্দদায়ক করার জন্য আমরা চেষ্টা করছি। এই ক্ষেত্রে পরিবহন খাতে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সহযোগিতা নিয়ে আগাচ্ছে। তিনি বলেন, আশা করছি ঈদে অপ্রত্যাশিত কিছু ঘটবে না, আইন শৃঙ্খলা বাহিনী অনেক সতর্কতার মধ্যে থাকবে। আশা করছি আল্লাহ আমাদের রহমতের চাদরে আগলে রাখবেন। নাসিমুল গনি আরো বলেন, পুলিশের 24 ঘন্টার চাকরি। 1961 সালে থানা শুরু হয়েছে, কিন্তু কখনো তাদের কাজ আর থামেনি। 24-এর আগে কখনো থানা বন্ধ হয়নি। মহাসড়কে নিরাপত্তায় অতিরিক্ত ভিজিলেন্স নেওয়া হয়েছে জানিয়ে সিনিয়র সচিব বলেন, হাইওয়ে পুলিশ খুব সচল রয়েছে, যাত্রীরা নিজেরাই দেখতে পারবে। আমাদের বাহিনী আগে সচল ছিল না, আলহামদুলিল্লাহ আমাদের পুলিশ বাহিনী এখন সচল হয়েছে। তারা চেষ্টা করছে, এই চেষ্টা অব্যাহত থাকবে। পারফরমেন্স নিয়ে কথা থাকতে পারে, তবে তারা চেষ্টা করছে।